ভালো চাম্পা মেলি তুই চামেলি আরু যে বকুল তার কোনদিন তার আশা পূরণ হবে না। সেই কল্লা যখন ধীরে 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 বড় হয়ে উঠবে, তখন তখন রাজকল্লা রাজ সিংহাসন রাজ্যের অধিপতি, কিন্তু আমার ইঙ্গিতে লাখো লাখো প্রজারা উঠা বসা করে। আমার আমার এই রাজ ভান্ডার হীরা মুক্তা কারি কাঞ্চনি কোনো কিছুরই অভাব নেই, কিন্তু কিন্তু আমার আমার এই প্রাণে একটু শান্তি নেই। আমি একে একে সাত সাতটি সন্তান হওয়ার পরেই কিন্তু আজ আমি সন্তান সঙ্গে জর্জরিত। আমার আজ বংশের সন্ধ্যার প্রদীপ জ্বালানোর মতো একটি সন্তান আমি রেখে যেতে পারলাম না। খোদা, খোদা, তোমার ভান্ডারে তো কোনো কিছুর অভাব নেই, আমাকে তো সব কিছু দিয়ে রেখেছ, কিন্তু একটি সন্তান তুমি আমাকে দিলে না কেন খোদা, কেন? আমি যে এই সন্তান সঙ্গে আজ জর্জরিত হয়ে আমি বড় ক্লান্ত হয়ে আছি খোদা। না, এত সহজে আপনাকে ভেঙে পড়লে চলবে না। এবার আপনি একটু শান্ত হন। উজির আজম, না 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 উজির সাহেব, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না উজির সাহেব। আমি একে একে সাত সাতটি সন্তানের পিতা হয়ে আজ তুমি আমি সন্তান হারা, কিন্তু কিন্তু আজ আমি কিছুতেই যা ধৈর্য ধরতে পারছি না উজির সাহেব। ওই হায়াত ময়ূত ওই একজনের হাতে যাবানা। এবার আপনি একটু শান্ত হন যাবানা। এবার আপনি বিস্তারিত না হলে একটু বিশ্রাম নেন। আমি হলফ করে বলতে পারি এইবার আপনি জীবিত সন্তানই লাভ করবেন। কিন্তু উজির আজম, ওই বেগম ও সোনার এই সংকটময় সময়ে আমি আমি যে কিছুতে বিশ্রাম নিতে পারছি না উজির সাহেব। কিন্তু কিন্তু ওই বেগম সোনার সুখবর নেওয়া পাওয়া পর্যন্ত আমি যে কিছুতেই স্থির থাকতে পারছি না উজির সাহেব। তবু অনেক রাত হলো যাবানা।
বেগম সাহেবের সন্তান প্রসবের আগ পর্যন্ত আমি না হয় জেগে থাকবো জাহাপানা। আপনি একটু বিশ্রাম পক্ষে যান জাহাপানা। তবে বেশ, আপনার যুক্তি আমি মেনে নিলাম হুজির সাহেব। তবে ওই বেগম সন্তান প্রসব করার সাথে সাথে যেন সুখবরটা দেওয়া হয় হুজির সাহেব। আমি তাই চলে যাচ্ছি বিশ্রাম কক্ষে হুজির সাহেব। সন্তান সন্তানের আশা যে বাদশা দাউদ তার পাগল হয়ে গেছে, কিন্তু সে হচ্ছে না। বেঁচে থাকার সত্ত্বেও তার কোনোদিন তার আশা পূরণ হবে না। তার 7 সন্তান আমি যেভাবে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি, এইবার হচ্ছে এই সন্তান আমি তাই করব। না হলে আমার যে এতদিনের সাধনা ব্যর্থ হয়ে যাবে। সেনাপতি রঞ্জিত ছিল আমায় কেন স্মরণ করেছে রোজের শালা? ধাত্রীকে কি রাজি করেছেন? জি হ্যাঁ, হ্যালো তবে ধাত্রীর দাবি আগের হ্যালো, চাইতে হ্যালো। অনেক বেশি উজরে আলা। হ্যালো হ্যালো এবার আমি তাকে 100 স্বর্ণত মুদ্রা দান করে দেব। তবু আমি কাজ হাসিল করা চাই রঞ্জিত ছিল। বেশ, তাহলে আপনি নিশ্চিত থাকুন। তবে আমার লাভ অনেক। তুমি তো জানো রঞ্জিত ছিল, কত বড় একটা কাজ যদি আমি হাসিল করতে পারি, ওই বাদশাকে নিঃসন্তান রাখতে পারলে এই কাঞ্চনপুরের সিংহাসন কোনো আমাদের হবে না। তবে আমাদের প্রচেষ্টায় যদি আমরা করতে পারি, তবু আমি হব এই কাঞ্চনপুরের অধিষ্ঠা, আর তুমি হবে প্রধানের আউলা। তা আপনার মেহেরবানি জনাব। তাহলে এবার আমার কাজে তুমি এগিয়ে যাও। আমি বলছিলাম কি জনাব, এক এক করে বাচ্চার 7 সন্তানকে আমরা হত্যা করেছি। এবার যদি বেগম সাহেবের কন্যা সন্তান হয়, তাহলে তাকে হত্যা না করে আমরা তাকে বাঁচিয়ে রাখবো। এর কারণ সেই কন্যা যখন ধীরে 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 বড় হয়ে উঠবে, তখন আপনার পুত্র খরসুর সাথে আমরা তাকে শাদী মোবারক তখন তখন রাজকন্যা রাজ সিংহাসনে রাজ্য সবই আপনার হবে। প্রস্তাবটা নিহাত মন্দ না। আর যদি ছেলে হয়, তাকেও আমরা হত্যা করব না, কারণ জীবনে আপনার পরামর্শ আমি অনেক কুকাজ করেছি। এবার অন্য কোনো কৌশলে কাজ করে যাব। তা কেমন করে? তা বুঝলেন না উজিরে আলা?
আপনার এই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে কিভাবে এই রাজ্য গাছের পরিচালনা করবেন, যে একটা শিশু বালক সন্তানকে আমরা যদি খুন না করে বাঁচিয়ে রেখে রাজ খোলাছন আমরা হাসিল করে দেব। আমার দুটি চোখে যে আর কিছুতেই ঘুম আসছে না উজির সাহেব। আমি আমি ওই এক কিসের যেন এক অসভ্য হ্যালো, ইঙ্গিত হ্যালো। শুনতে পাচ্ছে উজির সাহেব। উজির সাহেব, আজ আমার এমন হচ্ছে কেন উজির সাহেব? এ অনেক কল্পনা জাহাপানা। আপনি দেখে নেবেন জাহাপানা, এখনই হয়তো বেগুন সাহেবের সন্তান লাভের সংবাদ এসে পুষে যাবে। আর সংবাদ শুভ জাহাপানা, আর সংবাদ শুভ। কে সংবাদ সেনাপতি? আর বেগম সাহেব আর কন্যা সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওগোই খুদা দময়, তবে অনেক দিন পর তুমি আমার মুখ পানে তাকিয়েছ খুদা। আমার আমার কাদার আত্মনাদ আজ তোমার দরবারে কবুল হয়েছে খুদা। উজির সাহেব, আজ আমি সাতটি সন্তান লাভ করার পরেও সন্তান আমার আজ জীবিত নেই, তবে ওই ক্ষুধা তো আজকে আমাকে একটি কন্যা সন্তানের পিতা করেছে উজির সাহেব। আজ আমি কন্যা সন্তানের পিতা, তাই আজ এই কাঞ্চননগরে আনন্দময় মুহূর্তে আজ আমি আগামী ঘোষণা করছি, আজ থেকে 7 দিন আমার আজ কোষ উন্মুক্ত থাকবে উজির সাহেব। আমার আজ কোষ থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা এই দেশের গরিব দুঃখী মানুষের মধ্যে তুমি বিতরণ করে দেবে উজির সাহেব। আপনার আদেশ যত পালন করা হবে। তবু ওই নবজাতি শিশুর কন্যার নাম কি হবে তা ভাবছি জাহাপানা। আপনি বলুন উজির সাহেব, আমার একমাত্র কন্যা মা, কন্যা সন্তানের কি নাম রাখা হবে উজির সাহেব? নাম আমি ঠিক করে ফেলেছি জাহাপানা, তার নাম হবে মালা। বাহ, খুব একটি চমৎকার নাম রেখেছ উজির সাহেব। আপনি এই রাজ্যময় ঘোষণা করে দিন, আজ থেকে নবাব দাউদ শাহ এই রাজ্যের কন্যা সন্তানের পিতা উজির সাহেব। আর সেই কন্যার নাম রাখা হয়েছে মালা। সত্যি রঞ্জিত, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় রঞ্জিত। তা এখন কি মন্তব্য করেছেন হুজুর? তবু যে মেয়েকে এনে বেগম সাহেবের হাতে তুলে দিয়েছো তার পিতার নাম? আর তার পিতার নাম কাসেম আলী। খুব গরিব, একেবারে নগণ্য ছোট লোক। তাই অর্থের লোভে নিজ সন্তানকে আমার কাছে
বিক্রি করে দিয়েছে। কোথায় কোথায় সেনাপতি মহাশয় আমার বকশিস? পাবে হ্যাঁ বৃদ্ধ, তোমার উপযুক্ত বকশিস তো আমি তোমাকেই দেবো। ভাই দেব। আর তার পূর্বে কি পেয়েছো তোমার পুত্র ও সন্তান? পেয়েছি মশাই, হ্যাঁ ধাত্রীমা নিজেই আমার হাতে তুলে দিয়েছে, কিন্তু আমি তা ভাবছি ও হয়েছে নবাব পুত্র। আর এ নিয়ে তোমাকে ভাবতে হবে না, এখন থেকে এই নবাব পুত্র থাকবে তোমার কাছে, আর তোমার কন্যা থাকবে রাজপ্রাসাদে। কিন্তু সাবধান, যদি আমাদের এই ষড়যন্ত্রের কথা কখনো কোনো সময়ের জন্য যদি ফাঁস হয়ে যায়, তাহলে তোমাকে এই তরবারির আঘাতে জীবন দিতে হবে। কথাটা মনে থাকে যেন। আমি আমি জীবন দিতে রাজি আছি, তবু তবু এই গোপন কথা আমার মুখ থেকে বের হবে না সেনাপতি মশাই। সাবাস, কে বলেছে তোমার বুদ্ধি নেই? এই নাও তোমার বকশিস। খোদা, তোমার দয়ার শেষ নেই, তাই আমি আজ বুদ্ধির জোরে পেয়েছি এই বাদশার ছেলে, এই বাদশার ছেলে। সেনাপতি রঞ্জিত ছিল, বলো নজিরে আলা। আমি ভাবছিলাম আমাদের এই গোপন রহস্য যদি কোনোদিন ফাঁস হয়ে যায়, তাহলে হয়তো জাহাপানার বিচার থেকে আমরা কি অসম্ভব। জাহাপানা আমাদের বিচার করার পূর্বে জাহাপানাকে আগে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কারণ বেঈমানের পথে যখন পা দিয়েছি, তখন আর কখনো ওই ধর্মের ভয় করলে চলবে না। বেশ, চলো এবার বিশ্রাম নেওয়া যাক। বেশ, তাই চলুন। এবার সেনাপতি রঞ্জিত ছিলকে সরাতে পারলে আমার চলার পথ হবে পরিষ্কার। সেনাপতি থেকে উজির হওয়ার আশায় সে আবার সত্যের সাথে তার ভাসিয়ে দিয়েছে, কিন্তু সে হয়তো বুঝতে পারেনি এই উজিরের বুদ্ধির জোরে উজির হওয়ার অনেক পূর্বেই আমি এই প্রাসাদ থেকে বিদায় করে দেব। উজির সাহেব, তবে কি এই কাঞ্চনপুরের পূজারাও নিশ্চয় পরম সুখেই দিন যাপন করছে উজিরি আজম। আপনার অনুমানিক সত্য জাহাপানা, তবে
তবে বলুন কি হয়েছে উজির সাহেব? কুস্তাকি মাফ করবেন জাহাপানা, আজ কিছুদিন যাবত এই রাজ সৈন্যদের মাঝে বিরাট বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তাদের মাঝে অনেকেই সেনাপতি রঞ্জিতের প্রশংসা স্বীকার করছে না। এর কারণ? সেনাপতি রঞ্জিত ছিল দুর্বল হয়ে পড়েছে জাহাপানা। আর কারণ উজির সাহেব? প্রথমত বৃদ্ধকালে তার দৈহিক দুর্বলতা, আর দ্বিতীয় হচ্ছে তার বিবেক শক্তি হ্রাস পাওয়ার বা নৈতিক পরিবর্তন। উজির সাহেব, আপনার কথাগুলি বেশ আজ আমাকে ভাবিয়ে তুলেছে। এই দেশের রাজ সৈন্যরা যদি বংশত্ব না মেনে নেয়, তাহলে আমার এই কাঞ্চনপুরে রাজ্য চলবে কি করে উজির সাহেব? জাহাপানা, বিশ্বাস না হয় সেনাপতির শক্তির পরীক্ষা নিন। তাই করা হবে উজির সাহেব, আমি তাই করছি। এই এই কে আছিস? ওই সেনাপতি রঞ্জিত সিংকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমায় কেন স্মরণ করেছেন জাহাপানা? আমি আমার উজির সাহেবের কাছে জানতে পারলাম আমার এই কাঞ্চননগরের রাজ সৈন্যরা নাকি আপনার বংশত্ব মেনে চলছে না উজির সাহেব। এই কাঞ্চনপুর রাজ্যের ওরা নাকি আপনার প্রতি বিদ্রোহী ঘোষণা করেছে। এর অর্থ জাহাপানা? আপনার দৈহিক দুর্বলতা। এই সম্পূর্ণ মিথ্যা কথা জাহাপানা, এই সম্পূর্ণ একটা চক্রান্ত। হে কথাটা হচ্ছে উজির সাহেবের একেবারে পরিকল্পিত কথা। এটা আমি বিশ্বাস করি না, কারণ আমি বৃদ্ধ হলেও আমার বাহুর ক্ষমতা এখনো কমে যায়নি। এখনো তরবারি ধরলেই কেউ সেই তরবারির আঘাত সহ্য করতে পারে না জাহাপানা। বিশ্বাস যদি না হয়, আমি শক্তির পরীক্ষা দিতে প্রস্তুত আছি জাহাপানা, প্রস্তুত আছি। বেশ, তাহলে তুমি শক্তির পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও। এই এই কে আছিস? কোথায় খুসরু? আমার রাজ দরবারে পাঠিয়ে দে। খুসরু, বলুন জাহাপানা। সেনাপতি রঞ্জিত সিংয়ের সাথেই তোমাকে শক্তির পরীক্ষা দিতে হবে। আমি প্রস্তুত আছি প্রদান করবেন সেই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই মুহূর্তে এই সাথে আমি যুদ্ধ করব। কার বাহুতে কত শক্তি যাবে, বাদুক বাদুক যুদ্ধের বাজনা, উড়া উড়াও নিশানা। আমিও প্রস্তুত আছি। হয়তো বেয়াদব, আমি তো যুদ্ধের স্বাদ লুটিয়ে দিচ্ছি।
এবার তোকে কে রক্ষা তরবারি আপনি হাতে তুলে নেন উজির সাহেব। না না জাহাপনা, তা কখনো হয় না জাহাপনা। যে হাত থেকে পরে আজ খসে পড়েছে সেই আপনার এই সম্মানিত তরবারি আমি আমি আর কখনো স্পর্শ করবো না জাহাপনা, আমি আর কখনো স্পর্শ করবো না। তাহলে তাহলে আপনি কি করবেন উজির সাহেব? তাহলে তাহলে আমি আপনার চাকরি ইস্তফা দিয়ে আমি চিরদিনে চলে এই প্রাসাদের বাইরে চলে যাব, যেখানে সাধারণ প্রজাদের মতো ন্যায় জীবনযাপন করব। তবু তবু এই পরাজয়ের ঘাড়ি নিয়ে আমি আর সামনে কখনো আসবো না জাহাপনা, আপনার সামনে কখনো আসবো না। আপনার চাকরিতে ইস্তফা দিয়ে আমি এই প্রাসাদের বাইরে চলে যাব, যেখানে সাধারণ প্রজাদের মতো ন্যায় জীবনযাপন করব। তবু এই পরাজয়ের ক্লান্তর ঘাড়ি নিয়ে আমি আমি আপনার সেনাপতির দায়িত্ব আর পালন করবো না জাহাপনা। বিদায় জাহাপনা। সেনাপতি, সেনাপতি মশাই, পিছু ডাকবেন না জাহাপনা, তবে আপনিও সাবধান হয়ে যান জাহাপনা। যে চক্রান্তর শিকার হয়ে আজ আমি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি, সেই চক্রান্তর জালে একদিন আপনাকে ওরা ভাসিয়ে তুলবে জাহাপনা, একদিন আপনাকে ওরা ভাসিয়ে তুলবে। হ্যাঁ হ্যাঁ জাহাপনা, চক্রান্ত। কেমন চক্রান্ত উজির সাহেব? যা জেনে আজ আমি মুখ বুঝে আপনাকে বলতে পারছি না জাহাপনা, আমি আপনাকে বলতে পারছি না, বলতে পারছি না। সেনাপতি, জয় পরাজয় আছে, আপনি থামুন সেনাপতি, থামুন। উজির সাহেব, সেনাপতি যে কথাগুলি বলে গেল তা কি সত্য? সেনাপতির কথাগুলি শুনে আজ আমায় অনেক ভাবিয়ে তুলেছে সে উজির সাহেব। এ নিয়ে কিছু ভাববেন না জাহাপানা, ও খুরশুর নিকট পরজতি হয়ে তাই বিবেক শক্তি হারিয়ে ফেলেছে, যাকে সব কথা। তাই সেনাপতির পদ তো আর শূন্য রাখা যাবে না জাহাপানা। তাই বলছিলাম কি, আপাতত খুরশুকে এই দায়িত্বটা দিলে ভালো হতো না? উজির সাহেব, সেনাপতি রঞ্জিত সিং রাজ দরবার ত্যাগ করে চলে গেছে। এখন বর্তমান আমার কাঞ্চননগরে সেনাপতি পদ শূন্য। তাই আমি বলছিলাম উজির সাহেব, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন উজির সাহেব। বাবা খুরশু, বলুন পিতা। জাহাপানা তোমার হাতে এনে দিলাম আমি এই পারি। আমি আশা করি এখন থেকে ঠিকভাবে প্রধান সেনাপতির দায়িত্ব তুমি পালন করবে। ঠিক আছে পিতা, আপনি যে আদেশ প্রদান করবেন সেই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই তরবারি শপথ করে বলছি, আজ থেকে আমি জাহাপানার ইজ্জত রক্ষা করার জন্য যদি জান দিতে হয় তবু দেব, তবু জাহাপানার মান দেব না। এই কাঞ্চননগরের সেনাপতির দায়িত্ব আজ থেকে তোমার হাতে আমি তুলে দিলাম। অক্ষরে অক্ষরে তুমি পালন করে যাবে, এটাই আমার কথা থাকে। আপনি এবার আসুন উজির সাহেব। কিন্তু
কিন্তু আমি বড় ক্লান্ত, আমাকে একটু একা থাকতে দেন উজির সাহেব। ঠিক আছে যা। সেনাপতি রঞ্জিত সেন রাজ দরবার ত্যাগ করে চলে গেল, কিন্তু যাবার সময় কি যেন একটি ইঙ্গিত দিয়ে গেল। তার কথাটি শুনে যেন আমাকেই ভীষণ ভাবের ভাবিয়ে তুলেছে। তাহলে কি এই কাঞ্চননগরের নবাব মহলে কি কোনো চক্রান্ত চলছে? ও খোদা মেহেরবান, আমি তো এই চেয়ারে বসে তোমার এই সাধারণের কাঞ্চনপুরের প্রজাদের কোনোদিন কোনো অবিচার করিনি খোদা। তাই যদি আমার অজান্তে তোমার কাছে কোনো বিচারে যদি কোনো ত্রুটি করে থাকি, একা একা রাজপ্রাসাদে কি ভাবছেন জাহাপনা? সে অনেক কথা বেগম, অনেক কথা। তা যাক, ও সব কথা থাক, কিন্তু আমাদের একমাত্র কন্যা মা মালা কোথায় বেগম সাহেবা? মালাকে তো অনেকক্ষণ হলো দেখতে পাচ্ছি না। তাই তো খুদার দরবারে হাজার হাজার শুকুর, অনেক সাধনার পর খোদা আমাদের পর চোখ তুলে চাইলেন, চোখ তুলে চাইলেন। মা মাগো, এসো মা, বলো কি বলবে? মা মাগো, আজ আমি ওই মাঠের বনে আমি একটু বেড়াতে যাব মা, তুমি আমাকে একটু হাসি মনে বিদায় দাও। এ কি কথা মা, হঠাৎ তুমি ওই মাঠের ভিতরে বেড়াতে যাবে? আমার আমার তো বড়- বড় সন্দেহ হচ্ছে মা। আমি যাব পিতা, আপনি আমাকে হাসি মনে বিদায় দিন। সকাল বেলায় কুঞ্জ বনে গো, আরে পাতক ফুল যে ফোটে, দুই চামেলি মেলি আরু যে ফুল পাগো। সকাল বেলায় ফুল বাগান গো, আর পাতা ফুল যে মেলি তুই লয়া পাগো। ইবা সুন্দর কুঞ্জ বন গো, আরে আপা দেখতে লাগে ভালো, চাম্পা মেলি তুই চামেলি আরু যে বকুল আপা গো। বেশ তবে যাও মা, বেশ তবে যাও মা, তোমার সখী ওই আলিয়াকে সঙ্গে করে নিয়ে যাও। ঠিক আছে পিতা, আমি তাই যাব। এই আমি ঠিক আছে, চললাম মা। পিতা। দেখতে দেখতে মেয়ে আবার বেশ বড় হয়ে গেল। এবার একটা সুপুত্র দেখে বিয়ের ব্যবস্থা করো, যাব না? ঠিক আছে বেগম, ঠিক আছে। আমাদের একমাত্র কন্যা মা মালা যখন বড় হয়ে গেছে, আজ আমি এই কাঞ্চননগরে একটি সুপুত্র দেখে আমার মা মালার বিয়ের ব্যবস্থা করব বেগম। তবে তাই চলো বেগম। তাই
চলুন জাহাপনা, তাই চলুন।